সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আগুনে পুড়ল সচিবালয়, নাশকতা নাকি দুর্ঘটনা, চলছে তদন্ত। গঠিত হয়েছে 7 সদস্যের কমিটি। সচিবালয়ের কর্মকর্তাদের দাবি পরিকল্পিত নাশকতা। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুনে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সচিবালয়ে আগুন, নানা প্রশ্ন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সচিবালয়ে আগুনে পুড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনা সরকারের অপকর্মের নথি গায়েবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে, দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও, নিরপেক্ষ তদন্তের দাবি। সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোডম্যাপ, সরকারের প্রতি আহ্বান জামায়াতের আমিরের। বললেন, ভারতে বসে এখনও ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী ও তার দোসররা। এবং পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের 60 কাঠা প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, নসরুল হামিদের বিরুদ্ধে মামলা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সচিবালয়ে আগুন, নানা প্রশ্ন। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। প্রশাসনের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়কে। সেই সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং যেভাবে আগুন লেগেছে প্রাথমিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে একটি ভবনের 2 অংশে, একেবারে মাঝখানে ফাঁকা 2 অংশে আগুনটি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বা বোঝাই যাচ্ছে এটি একটি পরিকল্পিত নাশকতা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলছেন যে সরকারকে ব্যর্থ করার জন্যই এই ধরনের নাশকতা চালানো হয়েছে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে আসলে কি হচ্ছে দেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সংগ্রামী জনতাকে বিজয়ের মাসে আমার সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার মনটা, আপনি তো এই কথাটা বলছেন, এটার ভিতরে না। আমার মনটা হলো, আমি 3 দিন আগে, গত মঙ্গলবারে 24শে ডিসেম্বর এলাকাতে একটা বিজয় উৎসব করে এসেছে, যেখানে হাজার হাজার মানুষ ছিল দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত। এটা আমার এলাকায় ইট নাই। এবং আমার মনে হয়েছে ওখানে মিটিং করতে গিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা যে এই দেশে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসুক। এই সরকারের উপরে মানুষের কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই, আশা নেই, ভরসা নেই। যেটা 5ই আগস্টের পরে 8ই আগস্ট তারা শপথ নেওয়ার সময় মানুষের যে ভালোবাসা, যে বিশ্বাস, যে আস্থা, যে ভরসা এই সরকারের উপরে ছিল, তা কোন কোটায় গিয়েছে, শূন্যের কোটায় গিয়েছে আমি বলবো না, তবে কোটাও অনেক বেশি নেমে গিয়েছে। এখানে ওই আগুন লেগেছে, প্রথম কথাটা কি এমন হবে না সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগানোর স্কোপ কি করে পালো দুষ্কৃতিকারীরা? প্রথম তো বিচার হওয়া উচিত। এটা প্রথম তো পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি এটা প্রথম বললাম কথাটা। যদি তাদের মধ্যে সুস্থ কোনো তদন্তের আকাঙ্ক্ষা থাকে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম পদত্যাগ করা উচিত। দোষ তো অন্যদের হবে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এটা গত 53 বছর যাবত আমরা দেখছি। সরকারে যারা থাকে নিজেদের যোগ্যতা নাই, অযোগ্য কোনো কাজ হইলে পরেই
এই বিরোধী দল করছে বইলা তদন্ত কমিটি একটা করলো এবং সেটা কিছুদিন পরে হিমাগারে চলে গেল। এটা 72 ঘন্টার টার্গেট দিছে দেখলাম, 3 দিনের মধ্যে তদন্ত করে বলতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি কি বলবে তারা, কিন্তু সেটা আমি বলবো না। তবে নিজেদের যে কোনো দোষ ত্রুটি আছে অথবা এটা অন্য কোনো কারণে হইতে পারে, এই ধরনের যে কোনো স্কোপ থাকতে পারে, এটা তারা কিছুতেই বলবে না। তারা যেটা বলবে আমি এটা বলে দিতে পারি, কিন্তু এখন বলবো না আমি। কারণ আর এই সরকারের এই যে এদেরকে বাচ্চা পোলাপান করলে পর রাগ করে, খবর পাঠায় ওনাদেরকে বললো আমাদেরকে বাচ্চা পোলাপান যাতে না বলে, আমরা তো উপদেষ্টা হইছি। আরে ছাত্র যদি প্রধানমন্ত্রী হয়, প্রাইমারি স্কুল হেডমাস্টার, কিন্তু দেখা হইলে ছাত্রের নাম ধরেই ডাকে। বাপ মূর্খ হইলে এম এ পাস ভাইস চ্যান্সেলর ছেলেরকে নাম ধরেই ডাকে। তারা ভাইস চ্যান্সেলর, আমার এলাকাতে একজন কমান্ডার ছিল, তার নাম ছিল মফিজ কমান্ডার। আমার আন্ডারেই এক পর্যায়ে ভালো যোদ্ধা ছিল। যুদ্ধের পরে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা মাঠে আয়োজন করলো, সবাই চেয়ার রাখলো একটা। তার নির্দেশ হলো একটার বেশি চেয়ার থাকতে পারবে না, সেখানে আমিই বসবো। সেই কমান্ডার গিয়ে দেখলো, এর আগেই দেখা গেল তার বাবা, বৃদ্ধ বাবা দেখতে গেছে তার ছেলের যে যোগ্যতা হয়েছে, যুদ্ধ জয় করছে, তাকে সম্বর্ধনা দেবে। সব মুক্তিযোদ্ধারা ধরে না বলছে আচ্ছা আপনি এই চেয়ারটার মধ্যে বসেন। মুক্তিযোদ্ধাদের এর মধ্যে গিয়া ছেলে কমান্ডার গিয়ে উপস্থিত হয়েছে, হয়ে দেখে বাবা বসে আছে চেয়ারের মধ্যে। তখন ছেলে বলতেছে আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আমার সামনে এই চেয়ারে বসার যোগ্যতা আপনার নাই, আমি হলাম কমান্ডার। কম বয়সে এই হয়। আমি এই ছেলেটা যে একদম হুঙ্কার দিয়ে যে কথা বলল, কি ছেলেটার নাম, এই উপদেশটা মনেও থাকে না, 3টা ছেলের মধ্যে ওর নাম বোধহয় সজীব। এই ধরনের হুঙ্কার টুঙ্কার ওই আগে দিত, ওই যে কয়েকদিন আগে দিত, ওর নাম হইল আসাদুজ্জামান কামাল অথবা উবায়দুল কাদের বা এই শ্রেণীর লোক। এইসব হুমকিতে কোনো কাজ হয় না। আমার যেটা মনে হয়, যদি এটা ষড়যন্ত্র বা সেবটেজ হয়ে থাকে, সঠিকভাবে তদন্ত করে এটা প্রতিবেদন করা উচিত এবং যারা এই কাজ করছে তাদের কঠিন বিচার হওয়া উচিত। জি, আমি এটা মনে করি। জি, সাইফুল হক, যেটি অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে সচিবালয়ের মতো জায়গায় আগুন দেওয়ার সুযোগ পেলই বা কিভাবে, অনেকেই বলছেন যে এই 16 বছরে যারা আওয়ামী লীগের খুবই আস্থাভাজন আমলারা এখনো প্রশাসনে সক্রিয় আছে, তাদের একটা যোগসাজশ বা একটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে এই সরকারকে ব্যর্থ করার জন্য, প্রমাণ করার জন্য, অকার্যকর করার জন্য। আপনার কাছে কি ধারণা, কি আলামত বুঝছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ফজলু ভাই। আর দর্শক শ্রোতা, তাদেরকে আমি আপনাদেরকেও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রথমত এই পরিস্থিতি তো যথেষ্ট দুশ্চিন্তার এবং উদ্বেগের, এবং উদ্বেগটা এই অর্থে যে আমাদের সবচেয়ে নিরাপদ একটা গুরুত্বপূর্ণ জায়গা বিবেচনা করা হয় সচিবালয়কে, এবং তাও রাত 1টার পরে। তো সে সময় ধরুন এ ধরনের একটা ঘটনা, তো এটা তো ঠিক স্বাভাবিক কোনো বিষয় নয়। সচিবালয় এর আগে এরকম মানে এই পর্যায়ের এই মাত্রার অগ্নিকাণ্ড হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এমন একটা সময় যে সময় আমরা নানা অপরাধের তদন্ত চলছে, একটা বিচারের মুখোমুখি, যেসব মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে দেখলাম নানা গণমাধ্যমে যে অনেকের গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেই তথ্যগুলোকে নষ্ট করা অথবা ভস্মীভূত করার কোনো উদ্দেশ্য তৎপরতা কিনা আমরা জানি না। তো এর মধ্যে যেটা সবাই যেটা বলছেন যে এর মধ্যে নাশকতার যে আশঙ্কা, এটা ইতিমধ্যে অনেকে এটা বলছেন, এই সম্ভাবনাকে তো আমরা উড়িয়ে দিচ্ছি না। তো সুতরাং এটার একটা বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এটা গ্রহণযোগ্য তদন্ত হওয়া দরকার। সত্যি সত্যি এটা যদি নাশকতা হয়ে থাকে, তাহলে তো এর সাথে কারা যুক্ত আছেন। ওখানে সচিবালয় যে নিরাপত্তা ব্যবস্থা যেটা, তাতে আমি মনে করি বা যদি পেশাদারিভাবে যদি তদন্ত করা যায়, নাশকতার সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে খুঁজে বের করাটা অসম্ভব নয়। সেটা বের করা
এবং তাদেরকে আইনের আওতায় আনা, বিচারের ব্যবস্থাটা করা। আর যদি দুর্ঘটনা হয় সেটাও দেশবাসীকে আশ্বস্ত করা। পুরোটা কিন্তু ঘটনা খুব সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। কারণ আমরা গত 4 মাসে দেখছি, 4 মাসের বেশি বাস্তবে আমরা ছাত্র শ্রমিক জনতার এই গণঅভ্যুত্থানের পরে সরকারকে বাস্তবে একদিনের জন্য খুব স্বস্তি তারা আসলে পায়নি। হুম। বিভিন্ন ধরনের সন্ত্রাস, উস্কানি, নাশকতা, বিভিন্ন তৎপরতা কিন্তু আমরা গত 4 মাস বা 4.5 মাসে আমরা লক্ষ্য করেছি। আর সচিবালয়েরও এখন আমি একটা কথা উল্লেখ করতে চাই, আজকে যারা অনুষ্ঠান দেখছেন, সচিবালয় যেভাবে মানুষ এখন ঢুকে পড়ছে, গত 4 মাসে আমি লক্ষ্য করেছি, প্রশাসনের প্রাণকেন্দ্র বা সরকারের প্রাণকেন্দ্র। তো সচিবালয় এখন বলতে পারেন অনেকটা বজ্র আঁটুনি, ফসকা গেরোর মতন হয়ে দাঁড়িয়েছে। যারা ঢুকে যাবার তারা দেখছি যে তারা অহরহ তারা ঢুকছেন। হুম। বাকি হয়তো যারা হয়তো সাধারণ মানুষ যাদের কাজ থাকে তারা হয়তো ঢুকতে পারছেন না। কিন্তু সচিবালয়ের আমরা আগে যে ধারণাটা ছিল, গত 4 মাসে ধারণাটা কিন্তু পরিবর্তন হয়েছে। সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তার ব্যাপারে আমি নাগরিক হিসেবে আমার বিশেষ কোনো ভরসা এবং আস্থার জায়গাটা আমি দেখছি না। ফলে এরকম একটা ফাঁকফোকর দিয়ে অনেক কিছু হওয়া সম্ভব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সচিবালয়ের মতো জায়গায় যদি নাশকতা হয়, ধরে নিই, কারণ যেভাবে আগুনের ঘটনাটি ঘটেছে প্রাথমিক দৃষ্টিতে এবং বিশ্লেষকরা বলছেন এটি একটি নাশকতা, তো এটা করার সুযোগ কিভাবে পেল? এটা না, গোয়েন্দা সংস্থাগুলো আমি বা সেটা সরকারের বলেছি। গাফিলতি? না, আমাদের এখানে কোনো সংস্থা পেশাদারিভাবে কোনো সংস্থা এখন কাজ করছে না। হুম। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তারা এখানে তাদের কোনো পেশাদারিত্বের কোনো লক্ষণ আমি খুব একটা দেখিনি। আমাদের বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিসগুলো তারা অধিকাংশই বেতন নেন বলে চাকরি বাঁচানোর জন্য যেটুকু দায়িত্ব পালন করা, অনেকে হয়তো এটুকু করছেন। হুম। কিন্তু এর বাইরে আমি কোনো পেশাদারিত্ব, কোনো আন্তরিকতা বা কোনো গুরুত্ব সহকারে যে দায়িত্ব পালন করা, 4 মাস 4.5 মাস পার হলে অধিকাংশ ক্ষেত্রে এ ব্যাপারে এখনও ভরসাটা রাখা যাচ্ছে না। যেজন্য মানুষের জানমালও কিন্তু অনেকখানি নিরাপত্তাহীন। আজকে দুঃখজনকভাবে আমাদের যে নিরাপত্তা অগ্নি নির্বাপন যে হুম। কর্মী নয়ন যে মারা গেল, এটা খুবই দুঃখের Yes. এবং খুবই বেদনার। আমি তার জন্য শোক জানাই। নিহতের পরিবারের জন্য আমি, ফজলু ভাই, নিশ্চয়ই আমরা তাদের পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা আমরা জানাবো। কিন্তু এটাই শেষ ঘটনা কিনা আমি এবং ফজলু ভাই বা আপনি সহ আজকে আমরা কি এটা জোর দিয়ে কি আমরা বলতে পারবো হুম। যে সচিবালয়ের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিকাণ্ড বা যদি কোনো নাশকতা হয়ে থাকে এটাই শেষ ঘটনা? আমি আজকে হয়তো খুব ভরসা করি, কারণ আমি আমার নিরাপত্তা ব্যবস্থা, আমার গোয়েন্দা নেটওয়ার্ক, আমার প্রশাসন, যারা নিরাপত্তা যারা দায়িত্বে থাকেন বিভিন্ন বাহিনীগুলো, আমি তো এখনো পর্যন্ত স্বস্তির ভেতরে নাই। হুম। তো সরকারের একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি বিশেষ করে নিরাপত্তা, জানমালের নিরাপত্তা হেফাজত করা। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে আক্রান্ত হতে পারে, এটা তো গোয়েন্দাদের কাছে তো নিশ্চয়ই এরকম একটা হুম। হুম। তথ্য বা রিপোর্ট থাকাটা স্বাভাবিক। সুতরাং বাড়তি নজরদারি, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এগুলো অনেক বেশি জরুরি হবে। এবারে একমাত্র ঘটনা বহু বছর পরে যে ধরনের ঘটনার জন্য আমরা আগে শুনতাম সরকার আগেই বিরোধী দলকে তারা দায়ী করা এবং আগেই তারা বিচারের আগেই তারা এক ধরনের বিচার, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। যে জন্য অধিকাংশ গুরুত্বপূর্ণ সংবেদনশীল ঘটনা একটা ব্লেম গেমে এটা কিন্তু পর্যবেসিত হয়েছে। হুম। যে জন্য অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত অপরাধীরা, প্রকৃত ঘাতকরা, অপরাধীরা বা দুষ্কৃতিকারীরা তারা ধরাছোঁয়ার বাইরে ছিল তারা এ পর্যন্ত। আশা করি এবার তো পরিস্থিতিটা ভিন্ন। হুম। তো নিশ্চয়ই এ ব্যাপারে একটা পেশাদারি, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য তদন্ত হবে জি। এবং আমরা এরকম একটা উদ্বেগের জায়গা থেকে ভবিষ্যতে আমরা কিন্তু জি, বেরিয়ে অ্যাডভোকেট আসতে পারবো। ফজলুর রহমান, সাইফুল হক ভাই যেটি বললেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীগুলো মোটামুটি এখন তারা চাকরি বাঁচানোর জন্যই কাজ করছেন, পেশাদারি খুব একটা পাওয়া যাচ্ছে না। ওইদিকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি একটি কথা বলেছেন আজকে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলছেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে
এই আত্মত্যাগ, যে জুলাই আগস্টে যে আত্মত্যাগ, এর দাম কি থাকবে? এরকম কোনো আলামত কি দেখা যাচ্ছে বা পাচ্ছেন, বা কোনো আভাস পাচ্ছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টায় লিপ্ত? এই প্রশ্নটা জনাব রিজভী সাহেবকে করলেই ভালো হয়। মানে আপনি কোনো না, আলামত? আমি এই ব্যাপারে রিজভী সাহেব কি বলল এটা উনাকে জিজ্ঞাসা করেন। আমাকে আমার প্রশ্ন বা অন্য প্রশ্ন করেন। রিজভী সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তো আমার না। না, বা রিজভী সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব আমার না, উনাকে জিজ্ঞাসা করেন। কিন্তু এই যে জুলাই আগস্টের আন্দোলনের পরে একটি নতুন রাজনৈতিক দল গঠনের একটি প্রক্রিয়া চলছে এবং আগামী মাসেই সেটি ঘোষণা দেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে তারা একটি দল ঘোষণা করবে। এবং এই যে দল গঠনের প্রক্রিয়া, তা বলা হচ্ছে যে ছাত্রদের যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারা ২-৩ জন সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারে আছেন, এবং আবার একটি দলও গঠন করা হচ্ছে। সেক্ষেত্রে সরকারের একটা সমর্থনও আছে, এরকমও শোনা যাচ্ছে। এটি আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে? এই তো একটা সুন্দর প্রশ্ন করছে। হুম, আমি তাদেরকে, যারা দল গঠন করতে যাচ্ছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। হুম। নিশ্চয়ই আমাদের দেশের এই সুসন্তানেরা একটা সুন্দর দল গঠন করবেন এবং বিগত দিনগুলোতে যত দল গঠিত হয়েছিল, আমাদের এই উপমহাদেশে প্রথম দল গঠন হয়েছিল কংগ্রেস হুম, ভারতে, তারপরে গঠন হয়েছিল আমাদের কমিউনিস্ট পার্টি 1921 সন, তারপরে মুসলিম লীগ, মুসলিম লীগের পরে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্টের পরে বোধ হয় জামাতে ইসলাম, তারপরে ওই যে বিজেপি এখন যাদেরও, তাদেরকে বলা হইতো তখন জনসংঘ, আরএসএস ছিল জনসংঘ। এই ধরনের। এরপরে আওয়ামী লীগ, হুম, আওয়ামী লীগের পরে ন্যাপের পরে অন্যান্য দল ইত্যাদি ইত্যাদি, বিএনপি, স্বাধীনতার পরে বিএনপি, জাতীয় পার্টি, আরও অনেক দল গঠিত হয়েছে। আমি আশা করব তারা একটা চমৎকার একটা দল গঠন করবে, দেশের যুব শক্তি যারা আছে, ছাত্র শক্তি যারা আছে করবে এবং সুন্দরভাবে এই জাতিকে তারা নেতৃত্ব দিবে। তাদের প্রতি আমার আগাম অভিনন্দন রইল। কিন্তু একটা কথা আমার তাদের থাকবে, নেতৃত্বের লিডারশিপ মাস্ট বি come through a process of people's demand and people's mandate. এইটা যাতে তারা মনে রাখে, নির্বাচনের মধ্য দিয়ে, পিপুলের ম্যান্ডেটের মধ্য দিয়ে তারা হবেন নেতা। কারণ আমার মনে হচ্ছে এই পার্টিটা যাতে কিংস পার্টি হয়ে না যায়। হুম, কারণ এটার ভিতরে এবং বাহিরে, সরকারের, বর্তমান সরকারের ভিতরে এদের 3 জন আছে না কয়জন, হয়তো 3 জন তো আসেনি। তারা যদি এই দলে থাকতে চান, নৈতিকভাবে, নীতিগতভাবে তাদের উচিত হবে ওই সরকার থেকে পদত্যাগ করা। হুম, আর এইখানে যারা সমন্বয়ক আছে, আমি সবসময় বলি বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি আমাদের দেশে। এদের কথাই এখন কাজ হচ্ছে। হুম, সরকারের কাছ থেকে দূরে এসে জনগণের কাছে গিয়ে তারা যদি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, আমি তাদেরকে স্যালিউট জানাবো। নতুন দল আসুক এবং খুব দ্রুততম সময়ের মধ্যে, আমি বললাম, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিক। যদিও একজন উপদেষ্টা, আমি তাকে বলি একটি ছেলে কালকেও দেখলাম বলছে, এদের মুখ দিয়ে এই কথা কেন আসে, একটি নির্বাচনের জন্যই শুধু আন্দোলনটা হয়নি, কি করার জন্য, কি বলছিলা তোমরা, কি করবা, সংস্কার তো অনন্তকাল চলবে, কিয়ামত যতদিন না হয়েছে সংস্কার চলবে। আমি বলেছি মানুষ গুহা থেকে শুরু করে সংস্কার শুরু হয়েছে, বিগ ব্যাং থেকে শুরু করে সংস্কার শুরু হয়েছে, এটা অনন্তকাল চলবে। অনন্তকাল আপনারা ক্ষমতা থাকবেন। অথবা যদি বলেন হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না করে ইলেকশন যারা চায় তারা গণশত্রু, হাসিনার বিচার করতে, তো একটা হাসিনার না, শুধু যে কোনো মানুষের এই বিচার করতে, বাবর সাহেবের বিচার এখনো শেষ হয় নাই, কিন্তু করতে লাগছে কিন্তু 14 বছর, 8 সন থেকে আজকে 24-16 বছর, আরও যদি দ্রুত না হইতো তা আরও 8 বছর লাগলো না। তা আপনারা কি 20 বছর ক্ষমতায় বিনা ভোটে থাকতে চান? এই চিন্তাগুলো বাদ দিয়ে আমি তাদের কাছ থেকে আশা করবো একটা সুষ্ঠু ফিলোসফি অথবা ইডিওলজিকে সামনে রেখে, যেটা মধ্যযুগীয় অন্ধকারের দিকে দেশকে ঠেলে না দিয়ে আধুনিকতার দিকে, উজ্জ্বল আধুনিকতা এবং সূর্যের দিকে দেশকে নিয়ে যাবে, সেই ধরনের ফিলোসফিকে অবলম্বন করে আমাদের দেশে নতুন নেতৃত্ব আসবে, সেটি আমি আশা করি।
এবং যে নেতৃত্বের মূল কথা হবে সব কিছু ঠিক হবে গণতন্ত্রের মাধ্যমে। ফ্রম ডন টু ডাস্ট, ফ্রম সয়েল টু স্কাই, মাটি থেকে আকাশ পর্যন্ত, সকাল থেকে রাত্র পর্যন্ত সব কিছু ঠিক হবে গণতন্ত্রের মাধ্যমে। নেতা যদি হতে চান, দলের ভিতরে গণতন্ত্র থাকবে, দেশের মধ্যে গণতন্ত্র থাকবে, সেটা মানতে হবে। গণতন্ত্র মানতে হবে। নেতাগিরি যদি করতে হয় শুধু নিজের চেহারাটা আপেলের মতো লাল টুকটুকে করার জন্য নয়, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হওয়ার জন্য নয়, মানুষের পেটের ভাত, পরনের কাপড়। আজকে এখনো দেশে 23% মানুষ রাতের বেলা বেশিরভাগ সময় না খেয়ে ঘুমায়। 23%, যার সংখ্যাটা 4 কোটির কম না। ওই মানুষের জন্য চিন্তা করে 60 লক্ষ মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় এখনো বাংলাদেশে। সেই জিনিসটা চিন্তা করতে হবে। এখনো আমরা মনে করি বিদেশ থেকে টাকা পাঠায়, সবাই সংগঠন করে। আধুনিক ছেলেরা দেখলাম খুব বুদ্ধিমান, এরা বৈদেশিক সংগঠনটা আগে করে, কারণ ওখান থেকে টাকা, ডলার আসতে পারে, টাকা আসতে পারে, রুবল আসতে পারে, ইত্যাদি 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 ইত্যাদি। আর নাই বা বললাম, এরা খুব বুদ্ধিমান ছেলে ফেলে। কিন্তু ওরা কিন্তু ওখানে কামলা, আমাদেরকে মিসকিন বলা হয়। ওখানে কিন্তু কোনো মেয়েকে আমাদের ছেলেরা যারা সৌদি আরবে যায় তাদের কাছে বিয়া দেয় না। বরং একটা ছেলে যদি কোনো মেয়েকে সৌদি আরব থেকে ভাগায় নিয়ে আসে, তাইলে ঢাকা পর্যন্ত খবর হয় যে এই মেয়েকে যদি ফেরত না দেও তোমাদের সমস্ত অনুদান বন্ধ করে দেবো। ওখানে আমাদেরকে মিসকিন মনে করে, গোলামের জাত, চাকরের জাতেই মনে করে। আমার দেশে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার দেশের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলেরা যাতে ভাগ্যের অন্বেষণে বিদেশে চলে না যায়, আমার দেশকে যাতে মেধাহীন করে না ফেলে, সেই চেষ্টা একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, যেটা আমরা গত 53 বছরে গড়ে তুলতে পারিনি। আমি এই ধরনের একটা রাজনৈতিক দল যদি তারা করতে পারে, তাদেরকে আমার আগাম সেলিউট রইল। জি, সাইফুল হক, এই যে এটা তো ঠিক যে সংস্কার প্রয়োজন, 16 বছরে যেটি হয়েছে সেই ক্ষত সারানোর জন্য আগাগোড়াই সংস্কার করা দরকার, কিন্তু সরকারের যে কার্যক্রম সেটাতে কি আসলে প্রতিফলিত হচ্ছে? জি, ধন্যবাদ। প্রথম যেটা বললেন যে ওই যে আপনি গোয়েন্দাদের কথাটা বললেন, রিজভী ভাই কোন উদ্দেশ্যে কথাটা বললেন জানি না, তার কাছে নিশ্চয়ই কোনো তথ্যপাত্র হয়তো থাকবে, তিনি নিশ্চয় বলবেন। কিন্তু হয়তো একটা অভিজ্ঞতা আমাদের সবার আছে, সে অভিজ্ঞতাটা হচ্ছে যে অতীতে যখন এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা বিভিন্ন সামরিক সরকারের সময়, পরবর্তীকালে যখন কোনো পরিবর্তন হয়েছে 1/11 পরবর্তীকালে, এগুলো কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কিন্তু একটা ভূমিকা ছিল। নতুনভাবে রাজনৈতিক দল করা, নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, তারা নানা ধরনের চাপ, হুমকি, ব্রাইব করা বহুভাবে তৎপর হয়েছে। তো বাংলাদেশে এই প্রক্রিয়া আবার এখন চালু হয়েছে কিনা সেটা হয়তো জানার জন্য আমার মনে হয় হয়তো আরও অপেক্ষা করতে হবে। বা এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা গণমাধ্যম বা যারা সংবাদপত্রের সাথে যুক্ত আছেন, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যারা যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই এগুলোকে আরও খতিয়ে দেখা, তলিয়ে দেখা, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজও হবে আপনাদের জন্য। এগুলোকে যথাসময় এগুলোকে পাবলিকলি আনা, কারণ গোয়েন্দা কোনো সংস্থার বা কোনো গোয়েন্দা বাহিনীর কারো কিন্তু এগুলো কাজ না। তাদের রাষ্ট্রের বা সরকারের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়গুলো প্রধানত তাদের মনোযোগের বিষয়। কাদের জন্য কি রাজনৈতিক দল দরকার, কি প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার, এটা নিশ্চয়ই তাদের কোনো কাজের মধ্যে এটা কিন্তু পড়ে না। এটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অতীতে বিভিন্ন সময় সরকার এসব বাহিনীগুলোকে তারা কিন্তু ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে, এবং তাদের নানা ধরনের উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। সে ধরনের কোনো তৎপরতা সাধারণভাবে নিশ্চয়ই আমরা চাইব না ভবিষ্যতে এটা হবে। আর আপনি যেটা বললেন ছাত্ররা, ফজলু ভাই কংগ্রাচুলেট করে, আমিও ইতিমধ্যে বহু জায়গায় আমি বলেছি, তারা যদি আলাদা কোনো রাজনৈতিক দল করতে চান, মোস্ট ওয়েলকাম। আমাদের এই প্রজন্ম এক্সিস্টিং রাজনৈতিক দল বা প্রক্রিয়ার প্রতি তাদের যদি কোনো অনাস্থা থাকে, তারা দল করবেন, এটাই স্বাভাবিক। তাদের নতুন চিন্তা, নতুন আইডিয়া, নতুন ইডিওলজি, নতুন কোনো পলিটিক্যাল তাদের এজেন্ডা বা ভিশন, স্বপ্ন নিয়ে দল করতে চাইলে ইন্ডিপেন্ডেন্টলি তারা দল করবেন। এ ব্যাপারে তো যে কোনো নাগরিক এটা তো করতেই পারেন। তবে যেটা তো সবাই আমরা নিশ্চয়ই একমত হব, সরকারের থেকে নিশ্চয়ই এই দলে করাটা ঠিক হবে না। আর তার
প্রবলেম হবে দুটো, তাদের যেটুকু সম্ভাবনা সেই সম্ভাবনার শুরুতেই এটা হোঁচট খাবে, শুরুতে এটা প্রশ্নবিদ্ধ হবে, এটা নিয়ে বহুমাত্রিক, এটা সরকারের প্রত্যক্ষ পরোক্ষ রাজনৈতিক অর্থনৈতিক মদদে প্রশাসনিক মদদে দলটা তৈরি হচ্ছে কিনা এরকম প্রশ্ন উঠবে। আবার সরকার চরিত্রগতভাবে এই সরকার হচ্ছেন একটা অদলীয় একটা অন্তর্বর্তী সরকার। সরকারের ডেফিনিট কোনো ইডিওলজি রাজনৈতিক কোনো দলীয় কোনো এজেন্ডা থাকবার কথা না। যদি বোঝা যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যে সরকারের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় দলটা গড়ে উঠছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠছে, সরকার কিন্তু অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে। সরকার নিজেরাই প্রশ্নবিদ্ধ হবে, তাদের এখনো যেটুকু গ্রহণযোগ্যতা অবশিষ্ট আছে আমাদের এক কাট্টা সমর্থন দেওয়ার পরেও সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারেরও এক ধরনের দূরত্বের জায়গাটা তৈরি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ, ছাত্রদের যেটুকু সম্ভাবনা আছে আমাদের এই তরুণ প্রজন্মের, যারা অভ্যুত্থানে দায়িত্ব নিয়েছেন, ঝুঁকে নিয়েছেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমার শ্রমজীবী সাধারণ মানুষের পাশাপাশি তাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু নষ্ট হয়ে যাবার ঝুঁকি থাকবে। সুতরাং আমি আশা করব এরকম নিশ্চয় তারা করবে না। সরকারের কথা যেটা বললেন, সরকার তো এখন কিছুটা দেখব, সরকার তো এখনো 4.5 মাস পার হয়েছে, অগ্রাধিকারগুলো খুবই স্পষ্ট না। সাধারণভাবে আমি মনে করি সরকার রাইট ট্র্যাকে আছেন। বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, দলগুলো যদি, আমি যেটা বুঝি, বেশি চাপাচাপি করলে কিছু সংস্কার করে 25 সালের শেষ দিকে তারা নির্বাচনটা করতে চান। আর যদি বোঝা যায় যে না আরও কিছু পরিবর্তন, আরও কিছু রূপান্তর, সংস্কারটা করা সম্ভব, তাহলে 26 সালেরও তো প্রথমার্ধ লেগে যেতে পারে এটার জন্য। তার মানে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা স্পেস আছে। আমি ধরে নিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা যে জাতীয় ঐক্য কমিশন যেটা তিনি প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা, যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, তখন আসলে বোঝা যাবে যে আমরা কোন কোন ব্যাপার আমরা একমত। কারণ অনেকগুলো ব্যাপারে তো আমাদের মধ্যে মতৈক্য আছে, অনেকগুলো পরিবর্তন নিয়ে, অনেকগুলো রিফর্ম নিয়ে। কারণ এখনকার অনেকগুলো পরিবর্তন না হলে এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনই করা সম্ভব না। গোটা নির্বাচনে যেখানে ধসে পড়েছে, সামগ্রিকভাবে আমার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, আমার বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, এগুলো তো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কার দরকার আছে। এর বাইরেও আমাদের তো অসংখ্য আমাদের রূপান্তরের বা পরিবর্তনের এজেন্ডা আছে। তা আমি মনে করি সরকারের যদি সদিচ্ছা যদি কাজ করে, আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে আমরা যেসব ব্যাপারে একমত আছি সেসব ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে কিভাবে কার্যকর করব। আর সংবিধান পরিবর্তন বা সংশোধনের মতন যে গুরুত্বপূর্ণ এজেন্ডা বা মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী পরিবর্তনের আমাদের যে এজেন্ডা, আমি মনে করি সেগুলো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পার্লামেন্ট, পরবর্তী সরকার, এইসব ব্যাপারে অর্থাৎ যাদের পপুলার ম্যান্ডেট আছে, যাদের ইলেকটেড ম্যান্ডেট আছে, যাদের জনগণের কাছে নির্দিষ্ট জবাবদিহিতার প্রশ্ন আছে, সে ধরনের পার্লামেন্ট বা সরকার এসব ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সরকার যদি রাইট ট্র্যাকে থাকেন, সরকারের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যদি বোঝা যায়, সংস্কারের কথাই বলি বা অন্য কোনো কথা বলি, সরকার যদি এমন মনে হয় মানুষের মধ্যে যে সরকার নানা কারণে ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে চান, তারা প্রলম্বিত করতে চান, তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু মানুষের মধ্যে সমালোচনা হবে, আপত্তি হবে, প্রশ্ন উঠবে। আমরা আশা করতে চাই আর সরকার এখানে অনেক প্রাজ্ঞ মানুষজন আছেন, যাদের ইতিহাস অভিজ্ঞতা নিশ্চয়ই তাদের অনেকখানি আছে। বাংলাদেশের মানুষ 16 বছর যে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, কারণ শুধুমাত্র গত 3টা নির্বাচনের মধ্যে, এমনকি 18-24 সালের নির্বাচন যদি খানিকটা যদি অংশগ্রহণমূলক হতো, যদি গ্রহণযোগ্য হতো, তাহলে হাসিনার মতন একটা দলকে এইভাবে কিন্তু পালিয়ে যেতে হতো না। তাহলে বাংলাদেশে এরকম একটা আমাদের অভ্যুত্থান করার দরকার হতো না। আমাদের 2,500 ছাত্র তরুণ শ্রমিকদের কিন্তু জীবনদানের দরকার কিন্তু হতো না এটা। সুতরাং বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলতে দিন শেষে বোঝে সে তার ভোটটা দিতে পারছে কিনা, সে তো একদিনের রাজা, সেটাকে তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারছে কিনা। ভোট দেওয়ার পরে এমপি মন্ত্রী তিনি খবর রাখেন না কি করলো, কিন্তু ভোট দিতে না পারার তার যে অবমাননা বোধ, তার যে হিউমিলিয়েশন, এটা চূড়ান্ত। আমরা আশা করব ওই পুরনো এই যে বাজে উত্তরাধিকার, এটা আমরা কাটিয়ে উঠবো, বাংলাদেশে এবার সামনের পথে হাঁটবে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, যেটি সাইফুল হক ভাই শেষের দিকে বললেন যে গত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং যে কারণেই হাসিনাকে
আহ, পালিয়ে যেতে হয়েছে এবং এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু হতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। এবং যারা এই তিনটি নির্বাচনের কারিগর নির্বাচনটি করেছেন, নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার কথা ভাবছে নির্বাচন সংস্কার কমিশন। এটিকে আপনি কিভাবে দেখেন যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার কথা ভাবছে নির্বাচন সংক্রান্ত কমিশন, যেহেতু আগের তিনটি নির্বাচন যেভাবে হয়েছে এবং তারা দায়মুক্তি পেয়ে গেছেন, এখন তাদেরকে ভবিষ্যতে নির্বাচন হলে কমিশনকে দায়বদ্ধ করার কথা ভাবছেন। এটা কি আপনি কি মনে করেন? আমি আপনাকে একটা কথা বলি। আমি অনেকগুলো কথা বলেছি বাংলাদেশে, যে কথা আমার আগে আর কেউ বলে না। হুম। হইতে পারে আমি আগাম কথা বলে ফেলি। হুম। যখন সব চুপ করে গিয়েছিল, সব কিছু মনে হয়েছিল কিছুই আর হবে না, তখনও আমি কথা বলার চেষ্টা করি, জীবনের রিস্ক নিয়ে এখনো বলি। ওই যে উনি বলছেন যে আসলে 3টে ইলেকশনই হয়নি, 2014 সালে কোনো ইলেকশন হয় না, 153টা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 18 সনে দিনের ভোট রাতে হয়েছে, নিশিরাতের এমপি হয়েছে। আমি কথাটা আর বাড়াবো না, আমি বহুবার এইসব কথা বলছি। 24 সনে আমি আর ডামির নির্বাচন হয়েছে। 40 বছর না, 35 বছর বা 36 বছর যে ছেলেটির, যে যুবকটির বয়স, সে একটা ভোটও দিতে পারেনি আজ পর্যন্ত, স্থানীয় অথবা জাতীয়। এই অপরাধের জন্য আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা পাওয়া উচিত নয়। বিশেষ করে হাসিনা সহ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, এই হাইব্রিড নেতারা, তাদের কঠিন বিচার হওয়া উচিত মানুষের মৌলিক অধিকারকে হত্যা করার জন্য। 2 হলো, তাদের সঙ্গে যে 3টা নির্বাচন কমিশন সহযোগিতা করে 5% ভোট হয়েছে, গণেছে 65%, বলেছে 65% ভোট হয়েছে, 3% ভোট হয়েছে বলেছে, প্রথম বলছে 28%, পরে বলেছে 41%। এই যে 3টা নির্বাচন কমিশন, আমি এদের নাম আনতে এখন ঘৃণা করি। এদেরকে জুতা পেটা করা উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। 2, এটা এক গেল হাসিনা দেশ, এক হলো নির্বাচন কমিশনের শাস্তি হওয়া উচিত। যারা রিটার্নিং অফিসার ছিল, সব জায়গাতে ডিসিরা ছিল, 99% ডিসিরাই ছিল মেনলি। এই ডিসিরা এখন কোথায় আছে? এরা কি চাকরিতে আছে কি নাই? যদি চাকরিতে থেকে থাকে, আমি পট করে তাদের চাকরি থেকে বাদ দেওয়ার কথা বলবো না, তবে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এদেরকে ক্লোজ করা উচিত, এদেরকে মানুষের সামনে পরিচয় করা উচিত। এরা হইল ওই জেলার ডিসি যারা ওই জেলাতে ইলেকশন করছিল 2018 সনে নিশিরাইতে এবং 2024 সনে আমি আর ডামির ইলেকশন করছিল, ওরা হইল এই ডিসি। এদেরকে দেখানো উচিত জাদুঘরে রেখে। রিটার্নিং অফিসার এরা যাতে কোনোদিন আর কোনো দায়িত্ব না পায়। আমি আরো নিচে যেতে চাই, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং ইউনো, ওরাও কম না, কিন্তু তাদেরকে খুঁজে আগে বের করে তাদের পিঠে গালে একটা ক্রস দেন না, কপালে একটা ক্রস দেন না। এদেরকে কারা ছিল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার? এরপরে আমি আরো নিচে যেতে চাই, প্রিজাইডিং অফিসার কারা ছিল? এই প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন, এদের কঠিন ভাবে এদের শাস্তি হওয়া দরকার। 2, বর্তমানে যারা যা করছে, বর্তমান সরকার যা করছে, এটা দৃশ্যমান না। আমার কাছে এটা অদৃশ্য মনে হয় সবকিছু। তারা কেউ কথা যখন বলে, তখন সেই কথা মানুষ বুঝে যে তারা শুধু কথা বলে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, শুধু ক্ষমতায় থাকতে চায়। আর বড় মজা পাইছে এটার মধ্যে, গরম গরম লাগে শীতের দিনে, ক্ষমতাটা খুব মজা পাইছে। আর তাদের অন্য যারা, তাদের এই দেশের রাজনীতির ব্যাপারে বলেন, এই দেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে বলেন, এই দেশে প্রতিষ্ঠা করার ব্যাপারে বলেন, আন্দোলন সংগ্রামে বলেন, কোনো ক্ষেত্রেই অনেকের, আমার ধারণা হল 95% যারা এখানে নেতৃত্বে বসে আছে সরকারে, তাদের কারো কিছু ছিল না। চাকরি বাকরি করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। আমি তাদেরকে করছি না, এটাই তাদের অভ্যাস। যারা চাকরি করে,
যেমন ধরেন একটা গেঞ্জি, আমি যে গেঞ্জিটা গায়ে দিয়েছি এটার দাম বেশি, শার্টটার দাম কম আমার উপরের শার্টটার, কিন্তু গেঞ্জি কেউ গায়ে শার্টের উপরে দেয় না, কোথাও না। জি আমলারা সবসময় একই রকম, যত বড় আমলাই হোক তার অভ্যাস হইল ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। আর রাজনৈতিক কর্মী সে যত ছোটই হোক সে কিন্তু প্রতিবাদী, সে কিন্তু মানি না বলবে, মানি না মানবো না, এর স্যার তুই গদি স্যার, গদি নয় তোর বাপদাদার, যত জি ছোট আমরা কর্মী। একেবারে শেষের দিকে আমি মনে করি রাজনীতিবিদদের দেশ চালানো উচিত অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারের উপরের মানুষের আস্থা যাতে সব শেষ হয়ে না যায়, এর আগেই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে হাতে দায়িত্ব দেওয়া উচিত। এবং সংবিধানের বিচারটা আমি আমার ভাই যিনি গত 15 বছর যাবৎ জীবন মৃত্যু রিস্ক নিয়ে আন্দোলন করছে, নেতৃত্ব দিয়েছে, কেউ যখন মাঠে নাই, 3-4টা লোক যারা মাঠে ছিল তার মধ্যে আমার ভাই সাইফুল হক একজন, আমি তাকে শ্রদ্ধা করি। জি, তারা মাঠে আমরা ছিল ছোট একটু দলের একটু- মানুষ। একটু সাইফুল হক ভাইকে সময় দিই, আমার সময় একেবারে আমার শেষ, এই 2.5 কথাটা মিনিট। শেষ করি, আমি করে ফেলবো। আমি তার এই কথা বলে বলছি যে একটা ইলেকশন দ্রুত এবং সঠিক সময় এবং সংবিধানে হাত দিয়ে আর বিমরুলের চাকে ডিল দেওয়ার দরকার নাই, তাহলে আর বাংলাদেশে আর কিছু হবে না। জি আর একটা কি বলবো, আর একটা গন্ডগোলই হবে। জি ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন, আপনার মন্তব্য জানতে চাই। এবং 21 বছর বয়স হলেই নির্বাচনের এমপি পদে দাঁড়াতে পারবেন, এটিও একটি আলোচনার মধ্যে আসছে। এই দুটি সংক্ষেপে 2 মিনিট আছে। জি, আমি প্রথম যেটা বলতে চাই যে 21 বছর যে কথাটা বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিষয়। এখন আপনি আলাপ আলোচনা করতে পারেন। এটা আমি মনে করি যে এটা আমি জানি না এটা হঠাৎ করে কেন আসলো। এটা কি আমাদের ছাত্র তরুণদেরকে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য করবার একটা বিবেচনা বোধ থেকে এরকম প্রস্তাব এসছে, নাকি সামগ্রিক কোনো বিবেচনা থেকে? এটা একটা আলোচনার বিষয়। আমি মনে করি এ ব্যাপারে পরবর্তী জাতীয় সংসদ বা পরবর্তী আমরা সংবিধানের যখন আলাপ আলোচনা হবে তখন আমার মনে হয় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবার জায়গা আছে। 2 নম্বর, আপনি যেটা বললেন ইসিকে জবাবদিহিতার মধ্যে বা দায়িত্বের মধ্যে আনা, এটা অবশ্যই খুবই জরুরি। কারণ আমি মনে করি গত 3টা নির্বাচনকে ব্যর্থ অকার্যকর করবার দায় নিয়ে গত 3টা নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা দরকার। তার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তারা যেভাবে এটার মর্যাদা ভুলুণ্ঠিত করেছেন, যারা যেভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কাজ করেছেন, সরকারি দলের একটা অঙ্গ সংগঠন হিসাবে এই যে অপরাধমূলক কাজের সঙ্গে তারা যে যুক্ত হয়েছেন, একটা সাংবিধানিক দায় দায়িত্বে থেকে তাদের নানা ধরনের অপরাধের তালিকা অনেক 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 দীর্ঘ। মানুষের ভোটাধিকার যেভাবে তারা হরণ করেছেন, ভোটাধিকারের বিরুদ্ধে তারা যেভাবে দাঁড়িয়েছেন একটা দল এবং কিছু ব্যক্তিকে তারা সন্তুষ্ট করবার জন্য, এর অপরাধের কোনো শেষ নাই। ফজলি ভাই ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশন যারা ছিলেন এবং যারা এই গোটা নির্বাচনের জালিয়াতির সঙ্গে যারা যুক্ত, সবাইকে আইনের আওতায় আনা দরকার। নির্বাচন কমিশনকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনা দরকার। আমি একেভাবে মনে করি এখন যে অন্তর্বর্তী সরকার যারা আছেন, আমি মনে করি তাদের জবাবদিহিতাটা কোন জায়গাতে হবে। ধরুন তারা যদি 1 বছর ক্ষমতায় থাকেন, তারা যদি 1.5 বছর তারা যদি ক্ষমতায় থাকেন, তারা ইতিমধ্যে একটা দায় মুক্তির এক ধরনের বিধানের কথা আমরা শুনছি, লক্ষ্য করছে। তাকে এখন আমি নাগরিক হিসেবে কোনো একটা ব্যাপারে যদি আমি সংক্ষুব্ধ থাকি, যদি মনে করি ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তাহলে তাদের ব্যাপারে আমি কোন আদালতে কিভাবে আমি যাব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আপনার সময় কম বলে আমি মনে করি অন্তর্বর্তী সরকারেরও একটা জবাবদিহিতা, তাদেরকেও, নির্বাচন কমিশন তো বটেই, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান তো অবশ্যই, একই সাথে অন্তর্বর্তী সরকারও কোথায় কিভাবে তারা দায়বদ্ধ থাকবেন, জবাবদিহিতা করবেন। তারা যে গণতন্ত্রের কথা বলছেন, আমরা শেষ তারা যেভাবে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে চান, তাহলে তাদেরও জবাবদিহিতার বিধানটা তাদেরই ঠিক করা দরকার, যে আমরা এভাবে আমরা জবাবদিহিতা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।